স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 22। নাজাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সাথে সাথেই। এখন ফজরের আজান স্বর ভাসছে চারদিক থেকে। তৌসিরদের নিজেদের ক্লিনিকে আছে তারা। সেখানে নিয়ে এসেছিল তৌসির ওকে। নাজার পেটের পাশ থেকে বুলেট বের করা হয়েছে। নাজার বর্তমান অবস্থা কিছুটা স্বাভাবিক। নাজাকে বর্তমানে কেবিনে রেখে দেওয়া হয়েছে রেস্টে। জ্ঞান এখনও ফেরেনি। তৌসিরের সাথে বিবিজান ওর বাবা এসেছে। তাদের আসার পর রুদ্ররা সবাই এসেছে বলতে নাজিম চাচা, মিনাজ মামা, কেরামত, নুহমানও এসেছে। বিবিজান যখন জিজ্ঞেস করেছিলেন নাজার গুলি লাগলো কিভাবে, তখন বিবিজানকে তৌসির মিথ্যা বলেছে। জীবনেই প্রথম সে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে বিবিজানকে, তাও শুধুমাত্র নাজার জন্য। আজ বলেছে তৌসির টিগার টেনে মজা করছিল নাজার সাথে, আর ভুল করে নাজার লেগে গেছে সেটি। অবশ্য বিবিজান কথা পুরোপুরি বিশ্বাস করেননি। তারপরে ওকে খুব বাজেভাবে বকেছেন। ছোট্ট একটা মেয়ে, যদি বড় ধরনের ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো। তৌসির কোনো কথাই বলেনি। তৌসির তো নিজেই বারবার হাতে মার খাচ্ছে। ওর বাবা দুটো থাপ্পড় মেরেছে আজ ওকে। যদি নাজার কিছু হয় তাহলে তৌসিরের কিডনি বের করে উনি বেঁচে দিবে। তৌসির সব বকা সহ্য করে নিয়েছে। সত্য অর্থে সব তৌসিরের গায়ে লাগছে না। তৌসিরের প্রান্ত লুটে আছে নাজার কাছে। কলিজায় খচন খচন কামড়াচ্ছে যেন, বরং কয়েকবার স্রোতের মতোই বাড়ছে। স্রোত কিভাবে আর বাকি বা কিভাবে, তা তো নাজাকে আঘাত করতেই বুঝতে পেরেছে সে। নাজা যে বড্ড বোকা, নিজের বোকামি করেই নিজে কষ্ট পেয়েছে। নাজার কি, ও তো জ্ঞানশূন্য হয়ে ঘুমিয়ে আছে। কোনো কষ্ট কোনো ব্যথা অনুভব হচ্ছে না তার। সব তো তৌসিরের, সব কষ্ট সব ব্যথা সব তো ভোগ করছে তৌসির একা। সব দায়িত্ব এখন ওরই একার। একে তো নাজার এই অবস্থা, শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে, আরেক তো কতটি টাকা তৌসিরে যাবে এখন। এই কষ্টের মধ্যেও তৌসির টাকার চিন্তা করতেছে, কিন্তু আর করা যাবে না। টাকা তো যাবেই। বউটা সুস্থ হোক তাহলেই হবে। বউ সুস্থ হলে টাকার চিন্তা আর থাকবে না তৌসিরের। তৌসির কেবিনের সামনে করিডোরের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, বুকে দু হাত গুজে ঠান্ডা হয়ে। পাশে নাজার বাবা আর ওর মাস্টার চাচু আর তালহা ভাই বসে আছেন। রাত 1টার সময় কল গিয়েছিল তাদের কাছে, নাজার গুলি লেগেছে। সিদ্দিক সাহেব সামনে যাদের পেয়েছে তাদেরকে নিয়ে চলে এসেছেন। এসে ওনারা অনেক গালিবাজিও করেছেন বটে, তবে তৌসির তাদের একান্তে নিয়ে সব বলেছে, এই সব আপনাদের কীর্তি আমি জানি। আমাকে জেলে দেওয়া বা ফাঁসানির জন্য সব ফাঁদছেন। এসব সব আপনাদের পরিবারের ফাঁদ, আর আমার পরিবার এসব জানে না। আপনাদের মাইয়া বাঁচতে নিজের ভয়ে নিজে গুলি করছে, তখন বেশি চিল্লায়েন না। আমার বিবিজান দাদাজান সবাই আপনার মায়ের আসল সম্পর্কে এখনো জানে না। জানবো আর পরে খেলা লাগাবো, তাই আমি চুপ রইছি, আপনারাও চুপ থাকেন। আপনারা তো জানেন আপনাদের কি দোষ। তৌসিরের কথা শুনে নাজার পরিবারের লোক আটু শব্দটিও করেনি কেউ, কারণ ওনারাও তো সব কিছুর মূল। এত কিছুর পরও যে তৌসির নাজাকে বাঁচিয়ে রেখেছে, এটাই তো অনেক। আর কথা বলার প্রয়োজন নেই। তৌসির নিশ্চুপ হয়ে বসে আছে। তখনই ওর পাশে এসে দাঁড়ায় রুদ্র। রুদ্রকে দেখে তৌসির ওর দিকে এক নজরে তাকায়, ফের কিছু না বলেই চুপ হয়ে যায়। রুদ্র তৌসিরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে, ভাই ভাবির কোনটা হইব না, চিন্তা করো না তো। তৌসির রুদ্রের কথায় ওর চোখের দিকে তাকিয়ে কাঁধে রাখা রুদ্রের হাতটা নিজের হাতে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা কি আর এমনি এমনি হয় রে রুদ্র? পেটের মাঝখানে যদি লাইগা যাইতো তাহলে কত বড় ক্ষতি হইতো ভাবতে পারতাছোস? রুদ্র কিছু বলেই তৌসিরকে সান্ত্বনা দিবে ওর জানা নেই, যেন সকল ভাষা হারিয়ে গেছে। কি বলা উচিত তাও বুঝে ওঠার ক্ষমতা যেন এখন এই মুহূর্তে নেই তার। তৌসির যে নাজাকে বাঁচিয়ে রেখেছে এতে আশ্চর্য রুদ্র, তার ওপর তৌসিরের এমন চিন্তা করা। রুদ্র জীবনে প্রথম দেখেছে তৌসিরকে এত চিন্তিত হতে কোনো বিষয় নিয়ে। ঠোঁট চোখ মুখ শুকিয়ে যাচ্ছে বারংবার। হাত পা কাঁপছিল তৌসিরের। যখন তৌসির নাজাকে নিয়ে গাড়িতে উঠেছিল
হাসপাতালে আসার জন্য। রুদ্র কিছু মুহূর্ত চুপ থেকে তৌসিরকে বলে, আমি আসছিলাম বলতে ভাবির জ্ঞান ফিরেছে, তুমি চাইলে দেখা করতে পারো। তৌসির এ শুনে তড়িৎ গতিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে জোর গলায় বলে, টুটটুট, তোর আগে বলবি না এটা? আমি এতক্ষণ ধরে এখানে বসে অপেক্ষা করতেছিলাম। এই বলে তৌসির দ্রুত পায়ে কেবিনের দিকে অগ্রসর হয়। সিদ্দিক সাহেব তৌসিরকে যেতে দেখে উঠে এসে রুদ্রকে জিজ্ঞেস করলেন, নাজার জ্ঞান ফিরেছে? রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। সিদ্দিক সাহেব জিজ্ঞেস করেন, আমি যাইতে পারবো? রুদ্র ওনার করা প্রশ্নে থমথম খেয়ে যায়। কি উত্তর দিবে বুঝতে পারছে না। কিছু সময় চুপ থেকে কেবিনের দিকে তাকিয়ে বলে, আপনি এখন না যাওয়াই ভালো। তালই মশাই ভাই সাহেব তো গেল, এখন ভাই চলে আইলে যাবেন না হয়? সিদ্দিক সাহেব রুদ্রের কথার যুক্তি গন্ধ পায়। মনটা খসখস করছে মেয়ের জন্য, কিন্তু কি আর করার। আগের জায়গায় চুপ করে বসে পড়েন তিনি। উনি বসতেই তালা ভাই গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, জ্ঞান ফিরেছে নাজার? সিদ্দিক সাহেব মাথা না বদক নাড়িয়ে উত্তর দেন, হ্যাঁ। তৌসির গেছে দেখা করতে, না জানি মারেটারে কিনা। তালা ভাই শুনে তিক্ত হেসে বললেন, তোমার কি মনে হয় তৌসির ভাই ওকে মারবে? এত বড় ঘটনাও ঘটিয়েছে, তারপরও তৌসির ভাই কতটা ব্যাকুল হয়ে আছে। আর এখন ওকে মারবে বলে মনে হয়? দেখো গিয়ে, ওকে জড়িয়ে ধরে হয়তো কান্না করতেছে। মাস্টার চাচু এতক্ষণ চুপ ছিলেন। তালা ভাইয়ের কথায় উনিও মত দিয়ে বললেন, তোমার আর যাই হোক, নাঝার ফুলের টুকাও দিবে না এই তৌসির, এইটুকু মেনে নিও। সেদিন দেখলাম নিজ হাতে নাঝার পা দিয়ে দিতেছে, তাও রাস্তার মধ্যে। তালা ভাই উঠে দাঁড়ান আর কঠিন গলায় বলেন, এতটা বিশ্বাস, এতটা ভালোবাসে তৌসির ভাই ওকে, আর ও কি করলো আর কি বা করতেছে? সব তোমাদের জন্য। তোমরা এসব থেকে ওকে বের করে দাও, একটা সুন্দর সংসার করতে দাও ওকে। তৌসির ভাই ভালো রাখবে ওকে। এ বলে তালা ভাই উঠে দাঁড়িয়ে অন্যদিকে হনহনিয়ে চলে যায়। সিদ্দিক সাহেব আর নাদের সাহেব স্তব্ধ হয়ে বসে থাকেন আগের জায়গায়। এদিকে তৌসির নাজার কাছে বেডের পাশে রাখা টুলে বসে আছে। হাসপাতালের সাদা চাদরে ফ্যাকাশে মুখে শুয়ে আছে নাজা। তার নীরব চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে রয়েছে তৌসিরের গভীর শূন্য চোখের দিকে, নিশ্চুপভাবে। নাজার এই কালচে সবুজ বাধ্য চাহনিতে সে নিজেও এক মায়াবী বাঁধনে আটকে আছে। দীর্ঘ নীরবতা ভেঙে নাজা ধীরে ধীরে মুচকি হাসে। এই ক্ষীণ হাসিতে লুকিয়ে আছে গোপন অহংকার। ফিসফিস করে সে শুধায়, তৌসির সাহেব, আপনি বড্ড বোকা। এ শুনে তৌসিরের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। সে হাত বাড়িয়ে নাজার ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পুরো নিয়ে বলে, এসব ছাড়ো, কেমন লাগছে? নাজা তৌসিরের হাতে বিদ্ধ আঙ্গুলটার মুঠি ধরে। প্রশ্নটিকে পাশ কাটিয়ে সরাসরি জিজ্ঞেস করে, মেয়র সাহেব, আপনার কি আমার মতো গদ্দারিনীকে বাঁচিয়ে রাখার কারণ কি? আমি কি জানতে পারি সেটা? এই প্রশ্নে তৌসিরের মুখে ভেসে ওঠে কৃত্রিম হাসি। ওর কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে আসে, বহুত হিসাব তোমার লাগে বাকি। এত সহজে মরলে ওই হিসাবের কি হইব? নাজা তৌসিরের কথায় ওর দিকে চেয়ে চোখ সরিয়ে নিয়ে সিলিংয়ের দিকে তাকালো। হালকা এসে বলে, জানি তো, নিশ্চিত কোনো স্বার্থ আছে, নয়তো আমায় বাঁচিয়ে রাখার মতো মানুষ যে আপনি না। তৌসির আর কিছু বলে না। বলার ইচ্ছে ছিল অনেক কিছু, অনেক সময় নিয়ে অনেক কিছু বলবে, তবে এখন না, এখন থাক, বলার প্রয়োজন নেই বেশি কিছু। তৌসির কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে নাজার দিকে ঝুঁকে তার উপর থেকে পাতলা চাদর সরিয়ে নেয়। এ দেখে নাজা ছটফটে উঠে জিজ্ঞেস করে, কি হলো? তৌসির ওর কথায় কোনো উত্তর দিল না। চুপচাপ হাত বাড়িয়ে ওর পেটের ওপর থেকে পরনের মেডিকেল শার্টটা সরিয়ে অপারেশনের জায়গাটিতে চোখ বোলায়। চোখ বোলানো শেষে মৃদু স্পর্শে হাত বুলিয়ে দেয় সেইখানে। নাজা হঠাৎ তৌসিরের ঠান্ডা স্পর্শে চমকে ওঠে, শিউরে ওঠে, হিসিসি আওয়াজ করে, এমনভাবে হাত দিচ্ছেন কেন? ব্যথা লাগছে তো? ব্যথা? তৌসিরের মুখে শুনে অবাক হয়ে যায়। নাজা আদৌ ব্যথা বোঝে? সে হয়তো জানে শরীরে আঘাত লাগলে কেমন লাগে, কিন্তু সে বোঝার ক্ষমতা কতটুকু? কিন্তু তৌসিরের অন্তরের অন্তঃস্থলে যে গভীর ক্ষত, যে যন্ত্রণা তিলে তিলে তাকে ভেতরে শেষ করে দিচ্ছে, সেই তীব্র বেদনার ভার কি নাজা কখনো অনুভব করতে পারে? নাজার পক্ষে কি বোঝা সম্ভব? আপন মানুষ
আপন মানুষের জন্য কতটা হাহাকার জমা হলে একজন মানুষ ভেতর থেকে শূন্য হয়ে যায়। মনে হয় না সে বোঝে না, কারণ সে যদি সত্যি বুঝতো, যদি এক মুহূর্তের জন্য তৌসিরের এই ছটফটানি, এই নীরব কান্না সে দেখতে পেত, তবে সে কখনোই এমনটা করতে পারতো না। নাজহা নিজেকে এইভাবে আঘাত করে নিজের কষ্ট না দিয়ে তৌসিরকে দারুণ কষ্ট দিয়েছে। তৌসিরকে এমন নিদারুণ কষ্টের যন্ত্রণায় না ফেললেও তো হতো। তার এই না বোঝাটা তৌসিরের ব্যথাকে আরও তীব্র করে তুলেছে। নাজহা নিজেকেও পোড়াচ্ছে, আর সেই সাথে আগুনের আছে তৌসিরকে হাহাকার করছে দীর্ঘস্থায়ী। তৌসির কিছু সময় চুপ থেকে পাশ ফিরে নাজহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই ব্যথা বুঝোস? তালুকদারের মাইয়া, তোরে মরণের দুয়ারে টলতে দেখা কতটা ব্যথা আমার হয়েছে সেটা তুই বুঝোস? নাজহা তুই এত বোকা কেন? নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দিতে পারে না, নিরুত্তর রয়ে যায়। অনুশোচনায় নাজহা না হলেও কোনো এক জায়গার কারণে যেন নিজের মনে এক আলাদা খারাপ লাগা কাজ করে। ওকে চুপ করে থাকতে দেখে তৌসির সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, বদমাশির কঠিন পর্যায়ে তুই চলে গেছিস। তোর কপালে দিনরাত নিয়ম করে খালি ফুরুইন দিয়া বাড়ি দিয়া তোরে ঠিক করতে হইব। টুট টুট। নাজহা আছে তৌসিরের দেওয়া গালিতে রাগ করে না, শুধু মুচকি এসে বলে, তৌসির, আমার না বেঁচে থাকার ভারী আক্ষেপ। যখন গুলি লেগেছিল খুব ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আক্ষেপের সমাপ্তি ঘটল বুঝি, তবে তা হয়নি। এই ঘৃণা জীবনে আরও কাটতে হবে আমার। তৌসির নাজহাকে সরল গলায় বলে ওঠে, আর নাটকের বাণী গাইস না। গুলি তো আমারে মারতে চাইছিলি, যখন পিস্তল ঘুরাইতে পারস নাই তখন বাঁচা লেগে নিজের মারছস। নাজহা অবাক হয়ে যায়। তৌসির এটাও জানে এই লোকটি কি করে সবকিছু অগ্রিম জেনে যায়, জেনে ওকে বাঁচিয়েছে। কি জন্য তৌসির ওকে বাঁচিয়ে রাখলো? নাজহা বিস্ময় আড়াল করে সহজভাবে বলে, সে তো বটেই, তারপরেও মনে হয়েছিল বাঁচবো না। আচ্ছা, এই গদ্দারকে আমারে বাঁচিয়ে রাখলেন কেন? কারণ কি জানতে পারি? তৌসির দীর্ঘশ্বাস ফেলে নাজহার পায়ের কাছে বসতে বসতে বলে, সবাই তো ভালো লগে ঘর করে, আমি না হয় গদ্দারের লগে ঘর করলাম, একটু ভিন্ন থাকলাম। নাজহা নিশ্চুপ থাকে। তৌসির কি মতলব ওকে বাঁচিয়ে রেখেছে সে কে জানে। এখন কোনোভাবে বাঁচতে হলেই হলো। কি জন্য জীবন বেঁচে আছে জানার প্রয়োজন এই মুহূর্তে অন্তত নাজহা বোধ করছে না। তৌসির নাজহার পায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে দিয়ে ওর পায়ের আঙ্গুলে হাত বুলে দিতে দিতে বলে, চেত আইছে পায়ে, ইঞ্জেকশনের প্রভাব চইলা গেছে। এই বলে তৌসির নাজহার ডান পায়ের তর্জনী টেনে ধরে। নাজহা হালকা ব্যথা পেয়ে চোখ মুখ খিচিয়ে আওয়াজ করে, তৌসির আস্তে টানুন না, ছিঁড়ে দিবেন নাকি? নাজহার চিৎকার শুনে তৌসির তিক্ত ধরে বলে, ধুর টুট টুট, এমনি টানাটানি মারাস না, আমি তোর পায়ের আঙ্গুল টানতাছি, আর কিছু না। আপনি এভাবে টানছেন কেন? আমার পা থেকে হাত সরান, আমি মনে হয় বলিনি টানতে। তোর পা ধরার শখ আমার নাই, শুধু দেখতেছিলাম চেতাইছে নাকি। ইঞ্জেকশন দিছিল না ডাক্তার অপারেশনের সময়? বিরক্তিকর এক কথা শুনে তৌসিরের নাজহার কনিষ্ঠ আঙ্গুল ধরে টান দেয়। নাজহা আবারও আওয়াজ করে ওঠে, আপনি খুব খারাপ তৌসির, কেন আমার সাথে ফাইজলামি করছেন? আমি ফাইজলামি করতেছি? তুমি বুঝবা না কি জন্য এটা করলাম। আচ্ছা হয়েছে, পা থেকে হাত সরান। এখন কেমন কেমন লাগে, আর ব্যথাও পাচ্ছি আমি। এখনো যে অবশ্যই আছে এটা আপনার ধারণা, কিন্তু না। তৌসির নাজহার কথায় উত্তর কিছু বলবে তার আগে নাজহার বাবা আর মাস্টার চাচু কেবিনে দরজা খুলে প্রবেশ করে। তারা বাইরে থেকেই দেখছিলেন তৌসির যে নাজহার পায়ের হাত বুলিয়ে দিচ্ছে, আর নাজহা মুচকে সে কপাল কুঁচকে ওকে কিছু বলছে। সিদ্দিক সাহেব এমনটা একদমই আশা করেননি। তারা প্রবেশ করে শুকনো কাশি দেয়। তৌসির কিছুটা সংকোচে পড়ে উঠে দাঁড়ায়, মনে মনে গালি দেয় অনেক কিছু ধরেই, গালি দিয়ে বের করে আনে মনের কিছু কথা। তৌসির এদের এই নাটক সহ্য করতে পারছে না, একটুও পারে না। উঠে দাঁড়িয়ে তৌসির এবার নাজহার দিকে তাকায় এবং অন্তত স্বাভাবিক ভঙ্গিতেই বলে, তুমি কথা কও, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। এই বলে তৌসির সামনে এক কদম আগাতে নেয়। তখনই নাজহা তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৌসিরের চোখের দিকে ইশারা করে ডাকে,
এই প্রকাশ্য আহ্বানে তৌসির কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। শ্বশুরদের সামনে নাজার কাছে যাওয়াটা কেমন দেখায়, কিছু না গিয়েও উপায় নেই। তাই সিদ্দিক সাহেবের দিকে তাকিয়ে সে আমতা আমতা করে হেসে নাজার দিকে এগিয়ে যায়। নাজা মুখের কাছে ঝুঁকে যায় কি বলবে তা শুনতে। ঝুঁকতে নাজা উষ্ণ শ্বাস তৌসিরের কানে এসে লাগে। নাজা ফিসফিস করে আবদার জানায়, আমার খিদে পেয়েছে, ভারী কিছু নিয়ে আসেন। কিপটামে করে আবার 5 টাকা দিয়ে বনাই নেন না, আমি কিন্তু ওইসব খেতে পারবো না। এই আবদারে তৌসির মৃদু হেসে মাথা ঝাঁকায়, আচ্ছা আনবনে। এই বলে তৌসির সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। তৌসির চলে যেতেই মাস্টার চাচু এগিয়ে এসে নাজাকে তুলে হেলান দিয়ে বসাতে বলে সাহায্য করেন এবং জিজ্ঞেস করেন, কেমন লাগছে এখন? নাজা তৎক্ষণাৎ ঝাঁঝালো উত্তর দেয়, আর কেমন লাগবে, গুলি খেয়েছো তো তুমি, বোঝো না কেমন লাগে? সিদ্দিক সাহেব তার পাশের বেডে বসে বড্ড করুণ গলায় বলে, তুই কেন এত বোকারে মা? তোরে তৌসিরের জীবনেও মারতো না, এটা কেন বুঝলি না? গুলি করলি কেন? যদি কোথাও লাগতো? বাবার কথা নাজা একদৃষ্টে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে উনার দিকে, তারপর হেলা করে বলে, আর কি হতো, মরে যেতাম। কিভাবে বুঝবো ওই লোক আমায় মারবে না? আমার পেট বরাবর পিস্তল নল ধরে জিজ্ঞেস করতেছিল আমার উদ্দেশ্য কি। যদি গুলি না খেতাম তাহলে আজ সারা রাত আমাকে ভয় দেখাতো, অতঃপর এক সময় সত্যিটা জেনে যেত। আব্বা, তৌসির শিকদারের খেলার কাছে আমাদের খেলা একটা পুঁটি মাছের মতো, তার লগে পারবো না। মাস্টার চাচু টুলে বসতে বসতে নাজাকে আশ্বাস করে, দেখ পারবো না সেটা আমরাও জানি, তবে না পারলেও কিছু একটা একাংশ তো করতে পারবো। তৌসিরের দুর্বলতা তুই, আর তাই তোর সব দোষ ওর কাছে তুলা পরিমাণ তুচ্ছ, আর এটাই সুযোগ। তুই কিভাবে কি করবি জানি আমরা, আমাদের উদ্দেশ্য সফল হলেই হলো। নাজা বাবার দিকে তাকিয়ে নিজের ভেতরে দ্বিধা প্রকাশ করে বলে, আব্বা, ওই লোকটা খুব খারাপ, কিন্তু জানো আমার বেলা বড় অদ্ভুত তার আচরণ। আমার জন্য এক প্রকার সে পাগল। মানুষ সযত্নে যেভাবে আপন কিছু সাজিয়ে রাখে ওইভাবে আমায় রাখতে চায়। কত মিথ্যা যে আমার জন্য বলে তার হিসেব নেই। আমার বলা কত বিশ্রী কথা সে হজম করে তার শেষ নেই। আচ্ছা, ওই লোকটাকে আমার কি ঠকানো তো উচিত? সিদ্দিক সাহেব নাজার কথায় কঠোর হয়ে যান। তিনি নাজার আবেগ নিয়ন্ত্রণ করে আনেন। নারীদের এটাই সমস্যা, আর তা হলো অতিরিক্ত আবেগ। মারে, আবেগদের জলে ভাইসা গেলে চলবো না, তা তো বুঝোস। নইলে তুই তোর পাওনা পাইবি কেমনে? নাজা চুপ হয়ে যায়। তৌসিরকে ঠকাতে তার বুক খুব বাঁধে। তৌসির যাওয়ার সময় নাজাকে যখন কেঁদেছিল, ওই মিথ্যা কান্না ছিল না, ওই কান্না ছিল আফসোস আর মিথ্যার মিশ্রণে নেওয়া আফসোস। নাজা নিয়মিত কাছে বাধা, যদি এসব নিয়ম ভাঙতে পারত তবে সে তৌসিরকে এত বাজেভাবে ঠকাতো না। তৌসিরের মুখের দিকে তাকাতেই তার কলিজা ফেটে যায়। তৌসির খারাপ, কিন্তু নাজার সাথে আজ অব্দি খারাপ কিছু করেনি। উল্টো সব সময় নাজাকে খুশি রাখার চেষ্টা করেছে, অথচ নাজা নাকি ওর পিঠে ছুরি মারছে। মাথা নিচু করে নাজা জিজ্ঞেস করে, আর কেউ এলো না আমায় দেখতে? মাস্টার চাচু তখন উঠে দাঁড়িয়ে বললেন, এসেছে, আমরা গিয়ে পাঠাচ্ছি। বাড়ি থেকে কে এসেছে এলেই দেখতে পাবি। সিদ্দিক সাহেব নাদিমের কথায় উঠে দাঁড়ায় এবং নাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থাকিস। যত্ন নেওয়ার কথা বলবো না, কারণ তোর যত্ন নেওয়ার জন্য আপাতত তৌসিরই যথেষ্ট। নাজা মাথা নিচু করে উত্তর দেয়, হ্যাঁ, তৌসির আমার জন্যই যথেষ্ট। এই উত্তর একই সাথে ছলনা, স্বীকৃতি এবং আলাদা কষ্ট লুকিয়েছিল, যা বুঝতে পারলো তার বাবাও। সিদ্দিক সাহেবরা চলে যেতেই ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে আসলো তালহা ভাই। নাজার ওপরে দেখে অবিশ্বাসে চোখ বড় হয়ে উঠল তার। হঠাৎ পাওয়ায় যেন বিষময় দেহটা কেঁপে উঠল, হাত পা শিরশিরে আতঙ্কিতে ঝাঁপুনি দিয়ে উঠল। নাজার ঠোঁট নেড়ে অনেক দ্বিধে উচ্চারণ করে, আপনি? তাহলা ভাই ধীরে ধীরে পায়ের কাছে এসে বেডের পাশে রাখা টুলে বসতে বসতে ওকে জিজ্ঞেস করে, কেমন লাগছে এখন? কেন কেমন বোকামি করলি? নাজা উত্তর দিয়ে অভিমানী চোখে পলক ফেলল না, সামনে স্থির চেয়ে থেকে শোধায়, কোন লালসায় মারলাম তা অবশ্য অতক্ষণে আপনার অজানা নয়।
তালা ভাই এমন জেদি কথায় তপ্ত শ্বাস ফেলে। জানি। তালা ভাই যে জানে সেটা নিশ্চিত নাঝাও জানে। নাঝা বলে, তাহলে জিজ্ঞেস করছেন যে? তালা ভাই যেন বোঝান, নাঝা এগুলো বোকামি, এগুলো ছাড়, এমন করিস না, এগুলো পাপ। তোর সংসার তুই সুন্দর করে নিজ হাতে শেষ করিস না। কিন্তু এসব বোঝার মানুষ নয় যে। নাঝা উল্টো বলে ওঠে, আমার পাওয়ার লালসায় এমন 2-4টে পাপের অধিকারিণী হতে আমি দ্বিধা বোধ করি না। তালহা এমন উত্তরের আশা করেনি। উনি ভেবেছিল নাঝা হয়তো ওনাকে ভুলে গিয়ে নতুন জগতে সংসার বুনেছে। তবে আজ ওনার কথার ধরন পাল্টে গেল। সে জেদ নিয়েই আছে। তালা ভাই স্তব্ধতা কাটিয়ে বলে, আমাকে পাওয়ার জন্য এমন ভুল করিস না। আমাকে তুই আজও আগেও পাসনি, পরেও পাবি না। আমার জন্য এমন পাগলামি করিস না নাঝা। খুব বোঝ, বাস্তবতাটাকে বোঝ। নাঝা সোজা কাঠগলায় শোধায়, সব কিছুর আগে আপনি ব্যতীত পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ। নাঝা আবেগ ঝাড়। আবেগ দিয়ে বিবেচনা করলে হয় না, বাস্তবতা বড্ড কঠিন রে। আবেগ। নাঝা এই শব্দটা শুনে তালা ভাইয়ের দিকে তাকায়। প্রতিবারই উনি এমনই করেন যখন এই ভালোবাসা প্রকাশ করেছে। তার নাম আবেগ দিয়ে তিনি দূরে ঠেলে দিয়েছে। আজও তাই করলেন। এত নিষ্ঠুর কেন তিনি? নাঝা বড্ড অসহায় ভঙ্গিতে ওনার দিকে তাকিয়ে কয়েকটা কথা বলার জন্য মুখ খোলে। আজ এই সুযোগ, বলে দিক সবটুকু যতটুকু পারে। নিজেকে আমার ভালোবাসার বাঁধনে বাধ্য করলে কি এমন হতো? আবার ছাড়তে দিলেও বাধ্য করলেন। এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি হলেন আপনি? তালহা ভাই, আমরা না খালি দামি জিনিসের দিকে নজর দেই, নজর যায়, কিন্তু আমার তো যায় না। আমরা না খালি দামি জিনিসের দিকে নজর যায়, ভালোবাসার সুখ আর আপনি সবই দামি। জ্বরের তীব্রতা যখন মহাবিশ্ব ভুলে যায়, কেবল আপনি স্মরণে থাকেন আমার। সম্ভবত আপনাকে এইটুকু ভালোবাসতে পেরেছি। আপনি আমার প্রথম ভালোবাসা, আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। বড্ড অবহেলায় আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, ভালোবেসেছিলাম। আমি অভিশাপ করি না। যদি মনে করেন আপনি আমার সাথে ঠিক করেছেন, তাহলে এমন ঠিক যেন আপনার সাথে হয়। আমাকে তো আপনার জীবনে রাখলেন না, তবুও মনে রাখেন এই পৃথিবীতে কেউ একজন যে আপনাকে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু আপনি তাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। তালা ভাই, আপনি কি আমার হবেন না? পূর্ণজন্ম বলতে তো কিছু হয় না। নাজার প্রতিটি কথাই তালা ভাইয়ের অন্তরে যেন রক্তক্ষরণ ধরিয়ে দিয়েছিল। অনেকটা কষ্টে নিজেকে সামলে বলে, তোর এই কান্নায় আমার কিছু যায় আসে না নাজা। তুই ইমোশন করার চেষ্টা করিস না আমায়। এই বলে তপ্ত শ্বাস ছেড়ে মনে মনে ভাবেন, কত সহজে বলি আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যে কতটা যায় আসে সেটা শুধু আমি জানি। তালা ভাইয়ের এমন কথায় নাজা চোখের পানি ছেড়ে ভেঙে চুরে স্বরে বলে, আমার অসহায় চোখের পানি মিথ্যা না, মিথ্যা না, বিশ্বাস করুন, মিথ্যা না। আমার হয়েন না, কিন্তু আপনাকে ভালোবাসতেও বারণ করিয়েন না। এই মিথ্যা অপবাদ অন্তত আমাকে দিয়েন না। আমার আপনাকে নিজের করে পাওয়ার বড্ড আফসোস। তালা ভাই নাজার মুখের পানে তাকান। সূক্ষ্ম চোখ দুটো বিরহের পানিতে টইটুম্বুর হয়ে আছে। খুব ইচ্ছে হচ্ছে গাল বেয়ে গড়িয়ে পড়তে, মুছে দিতে দু হাত দিয়ে, কিন্তু তা তো সম্ভব নয়। নাজাকে ছোঁয়ার অধিকার যে শুধুমাত্র তৌসিরেরই, কারণ সে তার বিবাহিত স্ত্রী। তালহা ভাই নাজার কথায় জবাব দেয়। পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। তাই আফসোস কোনো বিষয় না। নাজা নিজের হাতের উল্টো পিঠে চোখ মুছে নিতে নিতে আকুতি ভরা গলায় জিজ্ঞেস করে, তালা ভাই, কি নাম দিমু আপনারে? প্রেম, মায়া, নাকি শুধু এক অনাকাঙ্ক্ষিত ধ্বংস? তালা ভাই হালকা তাচ্ছিল্যের হাসি টেনে ধরেন। আবেগ দিয়ে যেতে পারিস। নাজা তালা ভাইকে আবারও দু চোখ ভেজা ডাগর ডাগর অনুরোধী মেশানো গলায় বলে ওঠে, জানেন তালা ভাই, দীর্ঘকাল ভালোবাসার পর বুঝলাম বহু বছর ভালোবাসা যায়, তবে একসাথে থাকা যায় না। নাজার কথায় ক্ষতবিক্ষত ভরসা মতো শোনালো তালা ভাইয়ের কাছে। উনি কি বলবেন, কি বলা
কি বলার আছে ওনার? কিছু মিথ্যা যে শব্দহীনভাবেই ভেতরে তছনছ করে দিয়েছে সব। তালা ভাই এবার নাজহার চোখে চোখ রেখে ম্লান সুরে বলে, নাজহার, তোকে কিভাবে বোঝাই? রাতে আমারও হয়, খুব কষ্ট হয়, কিন্তু ঘুম হয় না। যাকে নসিবে আছে তাই হবে। নসিবের কথা শুনে নাজহার ভরডুবি ক্লান্ত স্বর ফিসফিস করে ওঠে, মানলাম নসিবে যা আছে তাই পেয়ে যাব বা হয়ে যাবে, কিন্তু অন্তরে যে আপনি আছেন তার কি হবে? তালা ভাই আর কিছু বলতে পারে না, শুধু ওকে বলে, এত আফসোস করিস না। সবশেষে আমরা পাই একটা অসহায় জীবন, যে জীবন নিয়ে আমাদের আফসোসের শেষ থাকে না। ভালোবাসতে চেষ্টা কর তৌসির ভাইকে, ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। নাজহা নাসর বান্দা। ও আবারও ওনার কথার বিরুদ্ধে গিয়ে নিজের কথার ধারণ করে বলে, আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা কোনোদিনই জন্মাবে না আমার। আপনি এমন ভবিষ্যৎ চাইছেন যেখানে শূন্যস্থানে আলোর বড়ই অভাব। নাজহা হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে তৌসিরের হাতে খাবারের প্যাকেট। তৌসিরের উপস্থিতি টের পেয়ে তালা ভাই তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। নাজহার দিকে তাকিয়ে ম্লান হেসে তিনি, কিন্তু সেই হাসির বিদায়ের করুণ সুর ক্ষণ। তীক্ষ্ণ কণ্ঠে বললেন তিনি, আচ্ছা আমি গেলাম, সকালে আসবো নয় হয় আবারও। নাজহা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তালা ভাই চলে যাবেন? সত্যি চলে যাবেন? বুকের ভেতর মুচড়ে ওঠে তার, মুখে ফুটে ওঠে যদি একবার বলতে পারতো তালা ভাইকে, যান না একটু থেকে, শুধু একটু থেকে যান। কিন্তু আফসোস, নাজহা যে সেই সাধ্য নেই, সেই বলার ক্ষমতাটুকু যে তার নেই। কিভাবে বলবে সে? তাই বুকের ভেতর জমে থাকা কান্নাটাকে গিলে নিয়ে ছোট্টভাবে নামিয়ে নিয়ে সে আলতো করে মাথা দুলিয়ে অভিমানী গলায় আওড়িয়ে বলে, না, আর আপনাকে আসতে হবে না। আপনি কেন আসবেন? অযথা কষ্ট করার প্রয়োজন নেই। তালা ভাই, লাল চাচু, মোল্লা চাচু, ছোট চাচুকে বলিয়েন আসতে। তালা ভাই অবুঝ নয়। নাজহার কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বড্ড অভিমান ছোঁয়াটুকু তিনি বুঝতে পেরেছেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি শুধু বললেন, আচ্ছা তাহলে ভাই গেলাম। নাজহা যান্ত্রিকের মতো মাথা নাড়ে, আচ্ছা। যাওয়ার আগে তালা ভাই তৌসিরের দিকে এগিয়ে এসে তৌসিরের কাঁধে হাত রেখে পরম বিশ্বাসে বলে ওঠেন, খেয়াল রাখেন তৌসির ভাই, ভারী আদরের আমাদের নাজহা, আর পারলে মাফ কইরা দিয়ে নড়ে। জানি আপনি আগলাই রাখবেন, তারপরও বলছি একটু আগলাই রাখেন। ভালো খারাপের বুঝটা এখনো আসে নাই ওর ভিতরে। তৌসির তালা ভাইয়ের কথায় ওনার কাঁধে হাত রেখে ভরসা জগিয়ে ভারী গলায় বলে, চিন্তা করিও না তালহা বোন, তোমার অযত্নে থাকবে না। তৌসিরের চোখে নিরসর আস্থার ছাপ দেখে তালা ভাই স্বস্তি নিঃশ্বাস ফেলে। তৌসিরের মুখপানে চেয়ে বলে, ভরসা করলাম, আসি। এই বলেই তালা ভাই যাওয়ার জন্য সামনে পা বাড়ান। অন্যদিকে তৌসির ধীর পায়ে নাজহার দিকে অগ্রসর হয়। তালা ভাই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়, একবারের জন্য পিছু ফিরে না। তাকাতেই যেন মায়া বেড়ে যাবে তার, পা আর চলতে চাইবে না। রুমের ভেতর এখন পিনপত নীরবতা। তৌসির নাজহার পাশে খাবারের প্যাকেট রাখে, তারপর শান্ত গলায় বলে, নুহমান স্যুপ এনে দিয়েছে, খাবে? নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না। সম্পূর্ণ নিরুত্তর থেকে এক অচেতন দৃষ্টিতে তৌসিরকে কেবল দেখে, তাকিয়ে রয় তার মুখপানে। নাজহার এমন ভাবলেশীন চাওয়া দেখে তৌসির ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি তালো, এমনি তাকাস কেন, তালুকদারের মাইয়া? নাজহা দৃষ্টি না সরিয়ে সে আগের মতোই তাকিয়ে বলে, রাগ হয় না আমার ওপরে? আমাকে এত যত্ন কেন করছেন? তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে তাচ্ছিলের হাসি। সে বাঁকা হেসে বলে, না হয় না, জানোস তালুকদারের মাইয়া, তোর বেলায় আমার কোনো রাগ ক্রোধ আহে না, সব যেন কইমা যায়। আমার চোখে তুই মানেই নির্মূল। তৌসিরের কথায় নাজহা তপ্ত শ্বাস ছেড়ে হাসে অল্পখানি। এই হাসিতে লুকিয়ে রইল বিষাদ, তীব্র এক বিষাদ, না জানা কিছু কথা। নাজহা হেসে বলে ওঠে, আপনার সব পাপ কবুল করে আমি যদি আপনাকে মেনে নেই। নাজহার এই অকর্তিত কথায় তৌসির অভিভূত হয়ে নীরবতায় ডুবে যায়। চোখের পাতা ঝাপটে ভুলে যায় যেন সে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে এক বেখেয়ালি হাসি দিয়ে ব্যঙ্গ গলায় শোধায়, আমারে
কি কইলি তুই? আমার পাপ তুই কি কবুল করবি? তুই নিজেই তো নোবেল প্রাপ্ত গদ্দার, আমার থেকে তোর পাপ তো বেশি। নাজা জানতো তৌসির থেকে কখনোই কোনোদিনও ভালো কিছু কথা শোনার আশা বৃথা। তথাকথিত সে এই আশাই করেছিল তৌসিরের মনে আসল ভাবটা জানবে বলে, কিন্তু তার হলো কই। তৌসির উল্টোকে ভেটকি দিল। নাজা আর কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে নিল। তৌসিরকে মাথা নিচু করতে দেখে নিজেও নিজের ভুল জায়গায় রাশ টানল। সত্য বলার জবানটা সামলে নিয়ে নাজার দিকে ঝুঁকে গিয়ে নাজাকে শার্টটা সাবধানে সরিয়ে অপারেশনের স্যালাইনটা জায়গায় গভীরভাবে মনোযোগী চোখ বোলায় আবারও। তৌসিরের এই বারংবার দেখাকে দেখে নাজার বিরক্তি গলায় বলে ওঠে, এই আপনার আবার ওইখানে কি দেখছেন? হ্যাঁ, বা আমার পেটে গুলি লেগেছে, ডাক্তার সেলাই করেছে, এটা বারবার দেখার কি আছে? লজ্জা করে না আপনার? তৌসির লাজ লজ্জার বাড়াই আছেই বা কই। তাই নাজার কথাটা সে গায়ে না লাগিয়ে নাজার ন্যায় সরল চোখে তাকিয়ে বলল, যে পেটে কয়দিন পর আমার টুনাটুনি বড় হইব, তার নেই আবার তাকাইতে কিসের লজ্জা? হ্যাঁ? নাজা চরম বিরক্তিতে কপাল কুচকে চসূচক শব্দ বের করে, সরুন তো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। তৌসির সরল না, জবাবে আর একটু ঝুঁকে সে ফিসফিসিয়ে বনে, আমি যে খাবার আয়না দিলাম তার বদল কিছু নাই? কথা শেষ করতে তৌসির আলতো হাতে নাজার শার্টটা ঠিক করে দেয়, এরপর ধীরে ধীরে সরে আসে একেবারে নাজার মাথার কাছে। হুট করে তৌসির বিপজ্জনক সান্নিধ্যটা বুঝতে পারে সে। সতর্ক গলায় ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, কি হলো? তৌসিরের কথায় কোনো উত্তর নেই, বরং আচমকা হাত বাড়িয়ে নাজা থুতনি শক্ত করে চেপে ধরে। নাজা কিছু বুঝে ওঠার আগে তৌসির মুখ নামিয়ে আনে ওষ্ঠদয় দ্বারা। অপ্রত্যাশিত এই কাজে যেন নাজা জমে যায়, নিজের অজান্তেই আবেশে ভয়ে চোখ বুঝে ফেলে, পরক্ষণে নিজেকে ব্যর্থ চেষ্টা করে। তৌসিরও ওষ্ঠ সরায় না। তৌসিরের আরো প্রগড়তা দেখে যেন কিছুটা ভরকে যায় নাজা। ওর কথার উল্টো পিঠে অন্য কিছু একটা অদ্ভুত কথার শোধন আর হলো না, জবাবে ঠিক রাখলো না তালুকদারের মাইয়া, এটার বহুত দাম। নাজার বিব্রতিতে পড়ে যায়। কি বললো তৌসির? কোন জবাব রাখিনি আমি? কি বলতে চাইলো এইটা বলে জবানের ঠিক রাখো তালুকদারের মাইয়া। আমি তো তাকে কোনো কথাই দিইনি, তাহলে কোন জবান আমি ঠিক রাখবো? কেন বললো? অদ্ভুত এক ঘোরালো চোখে নাজা থমকে রয় তৌসিরের দিকে।